এসএসকেএমের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলল ইডি। শুক্রবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এসএসকেএমের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলল ইডি। শুক্রবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতা হাইকোর্টে ইডি জানায়, এসএসকেএমে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃত করা হচ্ছে। এরপরে ইডির পক্ষ থেকে জানানো হয়, শনিবার তাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। মামলার পরবর্তী শুনানি 19শে ডিসেম্বর। সেই দিন আদালতে সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট পেশ করতে হবে ইডিকে। এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অন্তর্বর্তীকালীন জামিন নয়, জামিনের বিষয় বিচার করতে হবে। পাশাপাশি এদিন ইডির আইনজীবী আদালতে দাবি করেন, সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে দেখা গেছে তিনি সোফায় বসে গল্প করছেন, কিন্তু এসএসকেএম বলছে তিনি ফিট নন। বিচারপতি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, হলফনামা দিতে চান। সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত বলেন, হার্টের অপারেশনের পর তিনি জেলে গিয়েছিলেন, কিন্তু সেখানে বমি শুরু হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাল্টা ইডির আইনজীবী বলেন, সমস্ত মেডিকেল সার্টিফিকেট ম্যানুফ্যাকচার করা হচ্ছে। শনিবার তাকে জোকা ইএসআই এ নিয়ে যাওয়া হবে। সওয়াল জবাব শেষে পরবর্তী শুনানির দিন ধার্য হয় 19শে ডিসেম্বর। ওই দিনই ইডিকে সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। ইডি আদালতে কালীঘাটের কাকুকে শনিবার জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার কথা বললেও আদৌ সেই প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্প্রতি ইডির পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত বুকের ব্যথায় কাবু হয়েছিলেন কাকু। রাতারাতি তাকে ভর্তি করা হয় শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিইউতে, যদিও এখন তিনি সাধারণ বেডেই আছেন। এই পরিস্থিতিতে কালীঘাটের কাকু নতুন করে আর কোনো ব্যামোয় কাবু হন কিনা উত্তর মিলবে সময়। কাকুকে নিয়ে তরজায় রাজনৈতিক মহল। কাকুকে আড়াল করার চেষ্টা করছে এসএসকেএম, খোঁচা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সাধারণ মানুষও বুঝতে পারছে যে এসএসকেএম তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়াল করার চেষ্টা করছে, যেটা চিকিৎসা বিজ্ঞান সম্মত নয়, সেই কাজই তারা করছে। কাকু মুখ খুললে পিসি ভাইপো ভেতরে যাবে, তাই চক্রান্ত চলছে, মত কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের। যে আশঙ্কা আমরা করছিলাম সেই আশঙ্কার দিকেই আস্তে আস্তে এগোচ্ছে। কাকু মুখ খুললে অনেক পিসি ভাইপো ভেতরে চলে যাবে, তাই এত তড়িঘড়ি করে স্বাস্থ্য দপ্তরের কোথায় এই সমস্ত ম্যানিপুলেশন, এটা ভয়ঙ্কর ব্যাপার। এসএসকেএম ঘুঘুর বাসা, কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। অভিযোগ আগেও এসেছে, সেজন্য আমরাও বলেছি যে এই এসএসকেএমটা হচ্ছে ঘুঘুর বাসা। সমস্ত টিএমসি নেতারা অ্যারেস্ট হলেই সঙ্গে সঙ্গে ওখানে ভর্তি হয়ে যাচ্ছেন, সব সুবিধা পাচ্ছেন, এবং ওখানকার ডাক্তার থেকে অ্যাডমিনিস্ট্রেশন অসহযোগিতা করছে তদন্তে। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কাকুর কীর্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন একটা বেডের আশায় হাপিত্তেশ করছেন, তখন কাকুর বুকে ব্যথায় ঠাঁই হয়েছিল কার্ডিওলজি বিভাগের শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিইউতে। এবার শহরের রামজাদা হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কাকুর কীর্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন একটা বেডের আশায় হাপিত্তেশ করছেন, তখন কাকুর বুকে ব্যথায় ঠাঁই হয়েছিল কার্ডিওলজি বিভাগের শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিইউতে, যাকে কেন্দ্র করে যার পর নয় বিতর্ক তৈরি হয়েছিল। কাকুর ইএসআই যাত্রা ঠেকানোর এই কৌশল সাধারণ মানুষের কাছে জলের মতো স্পষ্ট। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল, কাকুর এই নাটকে তবে কি সাহায্য করছে এসএসকেএম? আর এই প্রশ্ন আরও প্রকট হলো শুক্রবার। কাকুর অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি। সুজয় কৃষ্ণের জামিন মামলায় হাইকোর্টে এসএসকেএম এর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, এসএসকেএমকে বিশ্বাস করা যাচ্ছে না। এসএসকেএম বলছে রোগী উঠতে পারছে না, অথচ সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তিনি সোফায় বসে রয়েছেন। এরপরেই শহরের এই নামজাদা হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির এই অভিযোগের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। প্রশ্ন উঠছে, কাকে মদত দিতে এই কৌশল নিয়েছে এসএসকেএম?
কার নির্দেশেই কাকুকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছে? কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় এত ভয় কিসের? কাকুকে তুরুপের তাস করে আড়াল থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে না তো? এই আবহে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যবাসীর কাতর আর্জি, মাননীয়া, শহরের ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের গরিমা এইভাবে নষ্ট হতে দেবেন না। বিরোধীদের অভিযোগ, এসএসকেএম হাসপাতাল গ্রেপ্তার হওয়া নেতা মন্ত্রী প্রভাবশালীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই কালিমা দূরীকরণে সদর্থক ভূমিকা নিন মাননীয়া। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এত অবহেলা কেন? বারবার নো বেডের তত্ত্ব কেন? মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী, সময় এসেছে এইবার একটু ভাববেন। কাকুর কর্মকাণ্ডে যেমন কালির ছিটে লাগছে এসএসকেএম এর গায়ে, তেমনি আপনার নেতৃত্বে চলা প্রশাসন নিয়েও উঠছে প্রশ্ন। কাকু কাণ্ডে বিস্মিত প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিনি বলেন, কালীঘাটের কাকু ভারতবর্ষের মধ্যে ইতিহাস সৃষ্টি করলো। ভারতবর্ষের মধ্যে প্রথম বোধহয় একটা ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাস। এবং এই ক্ষেত্রে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, একমাত্র ডাক্তার। মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না তো, অমানুষ হয়। তেমনি ডাক্তার জন্মগ্রহণ সার্টিফিকেট পেলেই কিন্তু ডাক্তার হয় না, অডাক্তার হয়ে যায়। কিন্তু তারা কতটা ট্রিটমেন্ট করে সত্যতা আজকে অবলম্বন করে রিপোর্ট দিচ্ছে, এটা আমরা বহু আগে হাইকোর্টের নানা রকম নির্দেশ থেকে আমরা জানতে পেরেছি। নিন্দায় সরব রাজনৈতিক মহল। এসএসকেএম যে সুনাম অর্জন করেছিল তা কয়েকজন দুর্নীতিগ্রস্তদের জন্য বিসর্জন দিল। তো সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এসএসকেএম হাসপাতাল যে সুনামটা অর্জন করেছিল, এই সুনামটাকে এরা বিসর্জন দিয়ে দিল শুধুমাত্র কয়েকজন দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য। এই যে সুজয় কাকুকে নিয়ে যা করছে এসএসকেএম হাসপাতাল, তাতে এসএসকেএম এর তো দুর্নাম হবেই, এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও ভবিষ্যতে তদন্তের আওতায় এসে যাবেন। এসএসকেএম শাসক দলের দলীয় কার্যালয় হয়ে উঠেছে। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। সেখানে অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে শাসক দলের, মানে বিশেষ করে এটা মানে হাসপাতাল এখন শাসক দলের দলীয় কার্যালয় হয়ে গেছে বললেও ভুল হবে না। মানুষ বেড পাচ্ছে না, মারা যাচ্ছে, আর তৃণমূলের চোরেরা বেড দখল করে বসে রয়েছে। কটাক্ষ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। মানুষ বা রোগীরা বেড পাচ্ছে না, জওয়ান ছেলেরা মারা যাচ্ছে, শিশুরা বেড পাচ্ছে না, আর এই তৃণমূলের যত চোর গুলো একের পর এক সিট দখল করে বসে আছে ওখানে। আমি আবার বলছি, বালুর কি হয়েছে, এই কাকুর কি হয়েছে, শিশুদের বেডে ওনাকে রেখে দেওয়া হয়েছে, কারণ কি? কারণ এই লোকানোর জন্য, চাপার জন্য। মাননীয়া, রাজ্যবাসী হিসেবে এই গালমন্দগুলো বিশ্বাস করুন শুনতে ভালো লাগে না। গরিমায় কালি লেপন, বাঙালির মাথা হেট, ত্রাতা আপনি। তাই রাজ্যের অভিভাবকের কাছে কাতর আর্জি, হতভাগ্য রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সৌজন্যে রাজ্যের রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। গ্রেপ্তার হয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সর্বপ্রথম রাজ্য পুলিশের তরফে 3টি মামলা করা হয়েছিল। এবার সেই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডিট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সৌজন্যে রাজ্যে রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। গ্রেপ্তার হয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাকেই গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সর্বপ্রথম রাজ্য পুলিশের তরফে 3টি মামলা করা হয়েছিল। এবার সেই মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডি। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। এই মামলায় পুলিশকে আরও সক্রিয় হতে অনুরোধ জানিয়ে এই চিঠি পাঠিয়েছে ইডি। রেশন দুর্নীতিতে বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসছে নিত্য নতুন তথ্য। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। চার্জশিটের ছত্রে ছত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় সংস্থা। বাকিবুর ঘনিষ্ঠদেরও নাম রয়েছে ইডি চার্জশিটে। 100 কোটি টাকারও বেশি দুর্নীতি রেশন কাণ্ডে উল্লেখ চার্জশিটে।
এমনকি এই দুর্নীতিকে মদদ দিয়ে আর্থিকভাবে লাভবান মন্ত্রী জ্যোতিপ্রিয় চার্জশিটে দাবি করে ইডি। তার প্রশ্রয়ে বেড়েছেন মিল মালিক বাকিবুর রহমান, এমনটাই বলছে চার্জশিট। এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রেস বিজ্ঞপ্তি জারি ইডির। প্রেস বিজ্ঞপ্তিতেও চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। অভিযোগ, রেশন দুর্নীতির টাকা সরাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী এবং মেয়ের নামে টার্ম ডিপোজিট খুলেছিলেন। প্রায় 58টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অ্যাকাউন্টে 2,89,00,000 টাকা রাখা হয়েছিল। এই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ভুয়ো কৃষকদের নামে কেনা হয়েছে ধান। এই বেনিয়মে হাত ছিল রাইস মিল মালিক বাকিবুর রহমানের। আত্মীয় এবং মিল কর্মীদের ভুয়ো কৃষক সাজিয়ে ন্যূনতম সহায়ক মূল্য বকলমে ঘরে তুলতেন বাকিবুর। এমনকি তদন্তে উঠে এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে থাকা একাধিক সংস্থায় বিনিয়োগ হয়েছে দুর্নীতির অর্থ। সব মিলিয়ে তদন্তের জাল গোটাতেই এই পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা বলাই বাহুল্য। মেঘা রায় ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রুমের বাইরে 2 জন করে সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রুমের বাইরে 2 জন করে সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েন, নির্দেশ হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। মন্ত্রীর কেবিনে কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। প্রাক্তন মন্ত্রীর ঘরে সিসিটিভি লাগানো থাকলে তা খুলে ফেলারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আদালতের নির্দেশে তার উপর নজরদারি বজায় রাখতে হাসপাতাল কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছে ইডি। সিসিটিভি ফুটেজের লিঙ্কও ইডিকে দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা খর্ব হচ্ছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় পরিবারের সদস্যরা। এদিন মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবীর বক্তব্য ছিল, তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার নজরদারি কেন? কেবিনের ভেতরে সিসিটিভি বসানো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনার মক্কেল যখন জেল হেফাজতে আছেন তখন তাকে নজরদারিতে থাকতেই হবে। ইডি কিছু সন্দেহ করছে, তাই কাকে পাঠাতে হবে এবং কাকে থামাতে হবে তা বেছে নেওয়ার ক্ষমতা তাদের দিতে হবে। তাকে প্রবেশ করতে দেওয়া হবে সেই বিষয়ে আমি কোনো নির্দিষ্ট আদেশ দেব না। ইডির পক্ষ থেকে কোনো আবেদন নেই যে তিনি অসুস্থ নন। প্রত্যুত্তরে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, আমাদের আইও এখানে উপস্থিত। আমরা কেবিনের বাইরে ক্যামেরা লাগাতে চাই। সিআরপিএফ এর নিরাপত্তা রক্ষী দিতে চাই কেবিনের বাইরে। আমরা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে মেডিকেল আপডেটের জন্য অনুরোধ পাঠিয়েছি। সওয়াল জবাব শেষে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনের বাইরে সিআরপিএফ নিরাপত্তার নির্দেশ দেন বিচারপতি। নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ান ভিজিটার রেজিস্টারে নজর রাখবেন। কে আসছে কে যাচ্ছে সব নজরদারি করবে সিআরপিএফ। কোনো ব্যক্তিকে তার কেবিনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার তাদের থাকবে। ইডি আধিকারিকদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান সমন্বয় সাধন করে চলবেন, জানিয়ে দিয়েছে আদালত। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর ম্যারাথন তল্লাশি। রাজ্যের 4টি জেলায় সিবিআই আধিকারিকদের হাতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। কয়লা পাচার কাণ্ডের মূল চক্রীর অনুপ মাঝির সঙ্গে কাদের যোগাযোগ ছিল সেই তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বৃহস্পতিবার রাজ্যের 4টি জেলায় ম্যারাথন তল্লাশি চালানো হয় সিবিআইয়ের তরফে। আর এই তল্লাশি থেকেই উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। একাধিক নামে এবং বেনামে বেশ কিছু সম্পত্তি সহ বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। পাশাপাশি এই কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে এদের আর্থিক লেনদেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগেরও হদিশ মিলেছে সিবিআইয়ের তল্লাশি থেকে। রাজ্যে একের পর এক দুর্নীতি ঘটেই চলেছে। নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, গরু পাচার কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ড, সমস্ত জায়গায় শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলবন্দিও রয়েছেন অনেকে। শাসক দলে থাকার কারণেই নিজেদের প্রভাব খাটিয়ে মূলত কালো টাকা সাদা করার স্বার্থেই একের পর এক দুর্নীতির নতুন পন্থা অবলম্বন করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা। আর এই কাজেই ব্যবহার করা হয়েছে লটারি ব্যবস্থাকেও। পাশাপাশি নামে বেনামে নগদ টাকা দিয়ে কোটি টাকা সম্পত্তির হদিশও পাওয়া গেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের হাতে। শাসক দলের এই একাধিক দুর্নীতির জাল
কতদূর অবধি বিস্তৃত সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পাশাপাশি এই দুর্নীতির শিকড় জানতে আপাতত কেন্দ্রীয় তদন্তের দিকেই তাকিয়ে রাজ্যের ওয়াকিবহুল মহল। রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত থাকা রাজনৈতিক নেতা এবং এ রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে কালো টাকাকে সাদা করার জন্য দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে গদ্দারি করেছে এ রাজ্যের শাসক দল বা নেতা, শাসক দলের নেতারা। এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় করে দেখা দিচ্ছে। মাফিজুল ইসলাম ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বুধবার সংসদে হানার ঘটনায় গ্রেপ্তার ষষ্ঠ অভিযুক্ত এই কাণ্ডের মূল চক্রী ললিত ঝা বৃহস্পতিবার রাতেই দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের সংসদে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ, এমনটাই সূত্রের খবর। সংসদে স্মোক কাণ্ডের পর থেকে পলাতক ছিল পেশায় শিক্ষক ললিত ঝা, কিন্তু 24 ঘন্টা পুলিশের সঙ্গে ইঁদুর বিড়াল দৌড় খেলার পর বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর রাজস্থানের নাগৌড়ে গিয়ে 2 বন্ধুর কাছে আশ্রয় নিয়েছিল সে। রাত কাটিয়েছিল মরু রাজ্যের এক হোটেলে। ললিতকে আশ্রয় দিয়ে আটক করা হয়েছে তার 2 বন্ধু মহেশ ও কৈলাসকে। সংসদ হানায় এদের ভূমিকা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তবে সূত্রের খবর, মহেশের কাছে সংসদে হানার তথ্য ছিল। সে ললিতের সঙ্গে ঘটনার দিন দিল্লিও আসতে চেয়েছিল, কিন্তু পরিবারের বাধায় সেই উদ্দেশ্য পূরণ হয়নি। এই দুজনেই ললিতের তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। এই ফ্যান ক্লাব গ্রুপেই সংসদে স্মোক হানার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, এমনটাই পুলিশকে জানিয়েছে ললিত। এদিকে ভগৎ সিং ফ্যান ক্লাব গ্রুপের আর যারা সদস্য তাদের সম্পর্কে খোঁজ করছে দিল্লি পুলিশ। শুধু স্মোক কাণ্ড ঘটিয়ে সারা জাগানো নয়, আরও বড় লক্ষ্যে এই হানার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। পুলিশকে জেরায় জানিয়েছে ললিত ঝা। সূত্রের খবর, 2 জন নয়, সংসদ কক্ষে 5 জন প্রবেশ করতে চেয়েছিল। মূল চক্রী ললিত চেয়েছিল সংসদ কক্ষে ঢুকতে, কিন্তু অনুমতি না পাওয়ায় সে ঢুকতে পারেনি। তাই সংসদের বাইরে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিল সে। এমনটাই ললিতকে গ্রেফতারের পর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দিল্লি পুলিশ। এমনকি আরও এক চাঞ্চল্যকর তথ্য, শুধু কালার স্মোক ছড়ানো নয়, অভিযুক্তদের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী না থাকায় সেই লক্ষ্য পূরণ হয়নি। ললিতকে জেরা করে এমনই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ। ঘটনার পরই 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মোবাইল ছিল ললিতের কাছে। পুলিশের কাছে সে দাবি করেছে প্রমাণ লোপাটে মোবাইলগুলো পুড়িয়ে দিয়েছে সে। এই দাবি কতটা সত্যি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তাদের কাণ্ড যাতে প্রচার পায়, তাই বুধবার গোটা ঘটনা ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করে ললিতই, দাবি দিল্লি পুলিশের। এদিকে সংসদ হানায় ললিতের বঙ্গযোগ স্পষ্ট হতে কোমর বেঁধেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, কলকাতায় আসছে 2 জন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার। মূল অভিযুক্ত ললিত ঝায়ের গতিবিধি সম্পর্কিত তথ্য তালাশ করতে স্বরাষ্ট্র মন্ত্রক পাঠাচ্ছে এই 2 কর্তাকে। এদিকে লোকসভার ঘটনার গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী দেশের সংসদের নিরাপত্তার ফাঁকফোকর বোঝাতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে। বিরোধীদের প্রচারে কান্না দিয়ে দেশের গণতন্ত্রের পীঠস্থানকে দুর্গ বানাতে যা যা করণীয় সে কাজে মনোনিবেশ করতে স্পষ্ট নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও অন্যরাও উপস্থিত ছিলেন। ক্যালকাটা নিউজ। সংসদের রঙিন ধোঁয়া কাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের। শুক্রবার আদালতের একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দাখিল করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্টে পেমফ্লেট তত্ত্বের প্রসঙ্গ টেনেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিখোঁজ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে উদ্ধার হওয়া ওই পেমফ্লেটে। সেই পেমফ্লেট নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিল অভিযুক্তরা। সংসদ কালার স্মোক কাণ্ডে পুলিশের জালে 6 অভিযুক্তই। এরা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি মূল চক্রী ললিত ঝাকে সঙ্গ দেওয়ার জন্য আটক হয়েছে মহেশ ও কৈলাস। সংসদ কাণ্ডে এদের যোগসূত্র খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এমত অবস্থায় পাতিয়ালা হাউস কোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট দাখিল করে দিল্লি পুলিশ। সেই রিপোর্টে বিস্ফোরক দাবি তদন্তকারীদের। দিল্লি পুলিশ কোর্টকে জানিয়েছে, 2 অভিযুক্ত সংসদের ভেতরে যখন প্রবেশ করে তখন তাদের সঙ্গে একটি প্যামফ্লেট বা প্রচারপত্র ছিল। লোকসভা কক্ষের ভেতরে যারা ছিল তাদের থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি প্রচারপত্র। সেই প্রচারপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘোষিত অপরাধী উল্লেখ করে নিখোঁজ দাবি করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর খোঁজ যারা দিতে পারবেন তাদের জন্য সুইস ব্যাংক থেকে আর্থিক অনুদানের প্রসঙ্গ উল্লেখ প্রচারপত্রে। পার্লামেন্টের ধোঁয়া কাণ্ডে বিস্ফোরক তথ্য আজকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করলো দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যে 2 জন পার্লামেন্টের ভিতরে গিয়েছিল তাদের কাছ থেকে একটি প্যাম্পলেট উদ্ধার করেছে দিল্লি পুলিশ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়েছে।
ঘটনার দিন লোকসভার ওয়েল থেকে আরও একটি প্রচারপত্র এবং পুস্তিকা উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। একটি প্রচারপত্রে তেরঙ্গার উপর মুষ্টিবদ্ধ হাত, ইংরেজিতে জয় হিন্দ স্লোগান সহ হিন্দিতেও স্লোগান লেখা ছিল, আর পুস্তিকায় মণিপুর হিংসার বিরোধিতা করে স্লোগান লেখা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রচার পেতে নয়, গুরুতর উদ্দেশ্যকে মাথায় রেখেই সংসদ কক্ষে ঢুকেছিল অভিযুক্তরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযুক্তদের টার্গেটে ছিল। যেহেতু তিনি সেদিন অনুপস্থিত ছিলেন সংসদে, তাই অল্পের ওপর দিয়ে ঘটনাকে প্রতিহত করা গিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে পরিস্থিতি কোন দিকে মোড় নিত সেটা ভেবেও আদালতে উদ্বেগ প্রকাশ দিল্লি পুলিশের। এদিকে 7 দিনের পুলিশ হেফাজতে মূল চক্রী ললিত ঝা। তদন্তের স্বার্থে তাকে নিয়ে একাধিক রাজ্যে ঘুরতে হবে, কোর্টকে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ হেফাজতে থাকা 6 অভিযুক্তের পিছনে আর কোনো বড় চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখায় এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। যে 5 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, তাদের সাথে কিন্তু অনেক বড় একটা চক্র জড়িত আছে এবং অনেক বড় ষড়যন্ত্রের ছোট অংশ আমাদের চোখের সামনে এসছে। পিছনে কি গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটারই সন্ধানে এখন রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বন দপ্তরের জমি চা বাগান মালিকের দখলে। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ ও খড়িবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সহায়তায় এবং টুকরিয়াঝাড় রেঞ্জের উদ্যোগে বন দপ্তরের 52 একর জমি দখলমুক্তের কাজ শুরু হয়। দখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি মাফিয়াদের কুনজর পড়েছে অনেক আগেই। এবার বন দপ্তরের জমি দখলের অভিযোগ চা বাগান মালিকের বিরুদ্ধে। সেই জমি দখলমুক্ত করতে মাঠে নামল বন দপ্তর। জানা যায়, বন দপ্তরের 52 একর জমি হাতিদের রুট ম্যাপ। 1934 সাল থেকে সেই নিজেদের দখলে রেখেছিল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের ভুবাগঞ্জের পাহাড় ঘুমিয়া চা বাগান। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও খড়িবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সহায়তায় ও টুকরিয়াঝাড় রেঞ্জের উদ্যোগে বন দপ্তরের 52 একর জমি দখলমুক্তের কাজ শুরু হয়। ল্যান্ড ব্যাংক তৈরি করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। আজকে আমরা রেঞ্জার সাহেব আমাকে খবর দেয় যে পাহাড়গুমা টি এস্টেট আছে, সেখানে আমাদের 52 একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন। আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি খুঁটি পোতা হবে। এই দিনে বলছি যে শিলিগুড়ি মহকুমা আমরা একটা ল্যান্ড ব্যাংক তৈরি করব, এইভাবে আমাদের ল্যান্ড ব্যাংক তৈরি পদ্ধতি এগিয়ে চলবে। মধ্যে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড 52 একর্স ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে, ইনক্রোচ করেছে। তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাক নিচ্ছি এই ল্যান্ডটাকে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায়। তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে। মানে এমন মানে এরা যে ফাঁকা জমি পাইলে কিন্তু এরা সব শুধু চা বাগান করতেছে। অন্যদিকে পাহাড় ঘুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জানান, চা বাগানের উপর নির্ভরশীল প্রায় 5000 শ্রমিক। জমি চলে গেলে অনাহারে থাকবে শ্রমিক পরিবারগুলি। और काफ़ी 3-4-5 हज़ार यहाँ फैमिली है, वर्कर है, जिससे इन लोग का जीविका चलता है बगान से ही। तो और ये अगर 50 एकड़ से अपना 20 हेक्टेयर एरिया है, इससे तो कई फैमिली हम लोग का भूखा रहेगा। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চা বাগান মালিক। চা বাগানের অসহায় শ্রমিকদের কথা কি ভাববে সরকার, সেটাই এখন বড় প্রশ্ন। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সেচ দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ, জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ তীরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা কাইসার আহমেদ। সেচ দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ, অভিযোগের তীরে দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের তৃণমূল নেতা কাইসার আহমেদ। জানা গিয়েছে, ভাঙড়ের পাঁচগাছিয়া পালপাড়া এলাকায় সেচ দপ্তরের খালপাড়ে প্রায় 3 একর খাস জমি রয়েছে। অভিযোগ, সেই জমি বেআইনিভাবে কিনে নিয়েছেন কাইসার আহমেদ। জলাশয় ভরাট করে নির্মাণ কাজ শুরু করেন তিনি। পাশাপাশি জমি সংলগ্ন ক্লাবের জায়গাও দখল করার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ছোটবেলা থেকে দেখে আসছে এই জায়গাটা একরকম ক্যানেল বা সেচ দপ্তরে। ছোটবেলা থেকে আমরা এখানে পুজো করি, 44 বছর আমাদের পুজোর বয়স। এখানে আমরা বাচ্চারা আনন্দ করি, ব্লাড ডোনেশন ক্যাম্প, লক্ষ্মী পূজা, বেলতলার পূজা, দুর্গা পুজো 5-6 দিন, এক সপ্তাহ আমরা আনন্দ করি। সেই জায়গাটা আমরা হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গর্ত খুঁড়ছে, বাড়ি করার জন্য হোক, পাঁচিল করার জন্য হোক। আর কিছু চাই না, মানে এখান থেকে পুরো এই পর্যন্ত চাই। এইটুকু আমাদের দাবি, এইটুকুনি আমাদের দিতেই হবে। এই দাবিটুকু আমাদেরকে মানতে হবে। শুক্রবার কাজ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অজান্তেই কিভাবে দখল হলো সেচ দপ্তরের জমি? তবে কি কোনো প্রভাব খাটিয়ে অবৈধ কাজের সঙ্গে যুক্ত ওই তৃণমূল নেতা? দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে।
এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লোকের হস্তান্তর হচ্ছে সেটা কি করে জানবে, সেটা তো সরকার জানবে। এদিন অভিযুক্ত তৃণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন করতেই তার দাবি, জমি সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে, তবে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ক্লাবের ব্যবহারের জন্য তিনি জায়গাটা নিজে থেকেই দান করেছেন। না, এই জায়গাটা আমি 2008 সালে কিনি, ঠিক আছে, এবং জায়গার LR RS রেকর্ড সব আমাদের নামই রয়েছে। মানুষেরা আমার কাছে অনেকদিন আগে একবার দাবি করেছিল যে আমরা এখানে একটা জায়গায় ক্লাব করব, আমাদের কিছু জায়গা ছেড়ে দেওয়া হোক। তো ওদের ক্লাবের যখন করে তখন আমি নিজে এসে ওদের ভিত দিয়ে গেছিলাম এবং বলেও গেছিলাম যে 2 শতক জায়গা তোমরা ক্লাবের জন্য এনজয় করো, অসুবিধা নেই। স্থানীয়দের তরফে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও ও কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ঘটনা নিয়ে সরব ক্যানাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঘটনায় তীব্র নিন্দায় সরব বিজেপি নেতৃত্ব। সমস্ত সরকারি অফিসার থেকে আরম্ভ করে আর পুলিশ প্রশাসন এই সমস্ত নেতাদের ভয়ে আজকে তারা আতঙ্কিত। এই সমস্ত তোলাবাজ নেতাদের বিরুদ্ধে গিয়ে, জঙ্গল রাজের বিরুদ্ধে গিয়ে কোটি কোটি টাকা রফা করে আজকের সমস্ত সরকারি যে সমস্ত ল্যান্ড পড়ে রয়েছে সেই সমস্ত জমিগুলো আজকের বিক্রি করে কোটি কোটি টাকা আজকের ইনকাম করেছে। 100 দিনের কাজ থেকে আবাস, সবেতেই অভিযোগের খাড়া ঝুলছে শাসক শিবিরের ওপর। পুকুর হোক বা সরকারি খাস জমি, বাদ পড়ছে না দখলদার নেতাদের লোলুপ দৃষ্টি থেকে। ধীরে ধীরে মরচে ধরছে গ্রাম বাংলার পাজরে। অবাক চোখে তাকিয়ে রাজ্যবাসী। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মাটি তোলার অনুমতি নিয়ে পুকুর ভরাট, এবার শিরোনামে মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির বিএলআরও দপ্তরের আধিকারিকরা। পুকুরের পাশে ডাই করে সারিবদ্ধভাবে রাখা রয়েছে মাটি। বিএলআরও দপ্তর থেকে মাটি তোলার অনুমতি নিয়ে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। মুর্শিদাবাদ রানীনগরের শেখপাড়া এলাকার ঘটনা। অভিযোগের তীরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। প্রশাসনের কাছে খবর যেতেই ঘটনাস্থলে হাজির হন বিএলআরও দপ্তরের আধিকারিকরা। যদিও জমির মালিকের দাবি নিজের কাজের জন্য জমিতে একটি পুকুর খনন করিয়েছিলেন, তবে তিনি সেটি নিজে থেকেই কেন বুঝিয়ে ফেলতে চাইছেন? এই জমিটা ছিল আমার আউস জমি। এই জমিটা চোরস ছিল, আমি পাট্টার জাগটাকে দেওয়ার লেগে আমি নিচ থেকে মাটি কেটে ওপরটা একটু ভরাট করে কত করেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমার নিজের জমি, এবার আমি কাটিয়ে জাগ দেওয়ার লেগে গর্ত করেছিলাম, সেটা এখন আমি ভরাট করতে যাই যদি বদ্ধ যদি করে যাই, এখন যদি করে দেয় তাহলে তো আমার কিছু করার নেই। আমার জমি যদি কাটা যদি না যায় তাহলে আমার যখন যাবে না, তার আদেশ অন্য লোকের আছে তাদেরও যাবে না থেকে যাবে। সমস্ত জমি জায়গা খতিয়ে দেখে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজে স্থগিতাদেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। আমরা এসে দেখছি যে কিছুটা অংশ পুকুরেরও মাটি পড়েছে, ভরাট হচ্ছে, যেটা একেবারেই বেআইনি। আমরা এখনই ফিতা দিয়ে মেপে দিয়ে যাব, ঠিক আছে, যেটা যতটুকুটা পুকুর আছে ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন হাউস থাকলেও ল্যান্ড ইউজ এখন পুকুর, সেটা কখনোই ভরাট করা যায় না। এটা যদি দেখি যে তারপরেও এনারা ভরাট করছেন তাহলে স্ট্রিক্ট অ্যাকশন হবে। ওনারা 100 ট্রলির পারমিশন নিয়েছে। 100 ট্রলি যেখানটাতে যেটা ফেলেছে আমরা দেখলাম মোটামুটি 80-85 ট্রলি ফেলেছে, সেটা এই সাইডেই পড়েছে, সেটা ঠিক আছে, কিন্তু যেটা আপনার পুকুরের দিকে পড়েছে সেটাকে আমরা রিস্টোর করে দিতে বলেছি। জমি জারি হোক, বিনা অনুমতিতে পুকুর ভরাট অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। একদিকে যখন প্রকৃতিকে সুরক্ষিত ও সুন্দর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, অপরদিকে তখন নানাভাবে প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন ঘটছে। ভবিষ্যতে কি পরিস্থিতি হতে চলেছে তা হয়তো কারোর জানা নেই। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পোকা ধরা চাল দিয়েই গরম গরম ফুটছে শিশু পুষ্টির ভাত। অভিযোগের তীরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সীমা সান্যাল। উলুবেড়িয়ার রামনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। পোকা ধরা চাল দিয়েই গরম গরম ফুটছে শিশু পুষ্টির ভাত, যা একেবারে মুখে তোলা যায় না, তাই জুটছে শিশু ও প্রসূতি মায়েদের। কখনো শুধুই নষ্ট হয়ে যাওয়া ভাত, কখনো অর্ধেক ডিমের পুষ্টি, আবার তরি তরকারি ছাড়াই জোগানো হচ্ছে শিশুদের প্রাপ্যের খাবার। অভিযোগের তীরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সীমা সান্যাল। উলুবেড়িয়া রামনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। এক তো প্রথম কথা, চালে পোকা থাকে, কোন রকম খাবারে যা পড়ে যাচ্ছে, পোকা সাপ টিকটিকে যা পড়েছে তুলে ফেলে দিয়ে সেইগুলো বাচ্চাদের দিয়ে যাচ্ছে। ওই খেয়ে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু গার্জেনরা যখনই ঝামেলা করছে তখনই ম্যাডামরা বলছে কিনা আমাদের এইটাই ভালো খাবার। মিড ডে মিলে বাচ্চাদের কি দেওয়া হচ্ছে? শুধু ভাতটা কি খেতে পারে? মাছা ডিম দেয়, তাও তাও আবার মাছা অর্ধেক দেয়,
হাফ দিন দেয়ই না, স্কুলে তো আসেই না, হাফ দিন তো স্কুলে আসেই না। উনি তো আসেন 12টার সময়, 12টার আগেও আসে না আর এতেও আসে না। 12টার সময় আসবে আর আমাকে আবার মুখ করছে, কেমন করছে আমি বাচ্চাকে দিয়ে যাচ্ছি বলে। শুধু খাবার নিয়ে দোলাচল নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার আচরণ নিয়েও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। হাঁটতে পারে না, শুয়ে পড়ে থাকে। আমার নাতনিকে আজকে বলেছে তোমার ছেলে কোনোদিন স্কুলে আসতে পারবে না। এই নিয়ে আমার বৌমাকে মানে খুব দুঃখ দিয়েছে। চালের অবস্থা এখন পুরো পোকা ভর্তি, সেই চালেরই রান্না হয়, শুধু ভাত কাঁচা ডিম। কিভাবে আমার নাতনিটাকে খাওয়াবো? আজকেও এখন আপনাকে ডাকলুম, দিদিমণিকে আমি আটকে রাখলুম। দিদিমণি বললেন মিডিয়া এসে কি ছিঁড়বে। আমার সামনে দিদিমণি এই কথাটা বললো। এটা কি দিদিমণির এইটাই শিক্ষা? মানে যে খাবারটা বেঁচে আছে সেই খাবারটাই রয়েছে, কালকে আগামীকাল গরম করে ওই বাচ্চাদের খাবারটা দেওয়া হবে। বেশ কিছুক্ষণ অভিযুক্ত শিক্ষিকাকে আটকে রাখার পর সংবাদ মাধ্যম পৌঁছানোর আগেই কেন্দ্র ছেড়ে পালিয়ে যান তিনি। এতগুলো অভিযোগের সব দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে সাফাই শিক্ষিকার গলায়। দাবি চাল থাকলে পোকা থাকবেই। চাল থাকলে পোকা থাকবে না স্যার? পোকার সময় ভাবছে আপনি ওদেরকে বাচ্চাগুলো খাওয়াবেন? না না না, ছেড়ে পরিষ্কার করে আজকে ভাত দেখুন ওখানে ভাত বসে না। হ্যাঁ উনি ধুতে ভালো করে অসুস্থ ছিল, উনি ধুয়ে নিয়ে ভালো করে তাই জন্য। কিন্তু সেই খাবারটা দেওয়া উচিত হয়েছে বাচ্চাগুলোকে? না হয়নি, আমি তো স্বীকার করে নিয়েছি। আমি তো তাকে জোরহাট করেছি যে আমাদের অন্যায় হয়েছে, আমার হেল্পার অসুস্থ ছিল, বয়স্ক লোক, ভালো করে ধোয় না, জল আনে না, আমি অন্যায় স্বীকার করে দিয়েছি। কাল থেকে আর হবে না। আমরা বাচ্চাদের আমরা অনেকদিন চাকরি করছি, আমি তো বহুদিন চাকরি করছি, 1983 সাল থেকে চাকরি করি। চরম অবহেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা। একের পর এক ঘটনা যেন তারই প্রমাণ। ফ্রি চিকিৎসা, ফ্রি পুষ্টি, ফ্রি রেশন, বিনামূল্যেই সরকারি সব কিছুতেই দুর্নীতির ঝাঁঝালো গন্ধ। শিশু প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে অবহেলা বন্ধ হোক, কড়া পদক্ষেপ গ্রহণ করুক সরকার। পোকা ধরা পুষ্টির খাবারে অসুস্থ হলে দায় নেবে তো সরকার। মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আটক করে পুলিশ। ঘটনাটি গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের। বেশ কিছুদিন ধরেই এক মহিলাকে স্কুলের পেছন দিক থেকে ব্যাগে করে চাল নিয়ে বেরোতে দেখেন স্থানীয়রা। শুক্রবার সকালে সেই মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন তারা। মিড ডে মিলের চাল চুরির অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান শিক্ষককে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারির দাবি জানায় ক্ষুব্ধ জনতা। ঘটনাটি গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়। হেডমাস্টারকে গ্রেফতার করতে হবে, এর সঙ্গে যারা যারা জড়িত আছে সবাইকে গ্রেফতার করতে হবে। অভিযোগ, লকডাউন থেকেই চলছে এই দুর্নীতি। চাল চুরির সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক ও মিহির বিশ্বাস নামের এক অস্থায়ী কর্মচারী যুক্ত। লক্ষ্য রেখেছি, লক্ষ্য রাখার পরে দেখি আধা ঘন্টা পরে মিহির বাইরে এসে স্কুল মাঠে দেখলো যে কোনো লোকজন আছে কিনা। যখন দেখলো লোকজন নেই, তখন ওই মিহি ছেলেটার স্কুলের গেট খুলে বাইরে বের করে দিয়েছে, 2 প্যাকেট চাল নিয়ে বেরোচ্ছে। মিহির মানে প্রধান শিক্ষক? না না, আচ্ছা মিহির কে? মিহির অস্থায়ী কর্মচারী। চাল চুরি করে নিয়ে স্কুলের চাল, সম্পূর্ণ 100% স্কুলের চাল। মিহির ঘটনাটা হয়েছে, এটা তোমার লকডাউনের থেকে চালটা চুরি হচ্ছে। আমরা আজকে সকালবেলা চাল সমত মানে মিড ডে মিলের চাল একদম ধরা পড়ে গেছে। এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে, ক্লার্ক জড়িত আছে, আর ওই যে ছেলেটার নাম হচ্ছে মিহির বিশ্বাস, এর সঙ্গে জড়িত আছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ। অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের, একই সঙ্গে অভিযোগ অস্বীকার অভিযুক্তের। ঘটনা আমাদের এখানে ঘটে না। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিচারদের নিয়ে আমরা মিড ডে মিল চালাই। মিড ডে মিল নিয়ে অভিযোগের যেন অন্ত নেই। কদিন আগে চালের বস্তা শৌচালয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল। ঘটনায় উত্তেজনা ছড়ায় দেগঙ্গা রাজু কবের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ফের এই ঘটনা, অভিযোগের শেষ কোথায়? দুর্নীতি কবে বন্ধ হবে? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এবার স্কুলের শিশুদের পোশাক তৈরির টাকা ৯/৬-এর অভিযোগ টাকি পুরসভায়। গত বুধবার এই খবর দেখিয়েছিল সিএন। অভিযোগের তীরে টাকি পুরসভার প্রধান সহ কর্মচারী রীতিমতো থানায় অভিযোগ দায়ের করেন উপপুর প্রধান সহ 12 জন কাউন্সিলর। মাত্র একদিনের মধ্যে উদ্ধার হলো 18,000 মিটার কাপড়। স্কুলের শিশুদের পোশাক তৈরির টাকা ৯/৬-এর অভিযোগে বুধবার থেকে তোলপাড় টাকি পুরসভা এলাকা। অভিযোগের তীরে টাকি পুরসভার প্রধান সহ কর্মচারী 3,30,000 টাকার 18,000 মিটার কাপড়ের পোশাক তৈরি করার কথা ছিল।
অভিযোগ সেলফ হেল্প গ্রুপেরও কোনো সংস্থাকে বরাত না দিয়ে পোশাক তৈরি না করে 3,30,000 টাকা বিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে। যে টেন্ডার প্রসেসটা আপনার সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে হওয়ার কথা, সেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে না হয়ে কোনো একজন ব্যক্তি বিশেষকে যে টেন্ডারটা পাইয়ে দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে যে পয়সার লেনদেন হয়েছে সেইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ বা অভিযোগ জানানো হয়েছে। এই ডিপার্টমেন্টে যে সমস্ত পৌর কর্মচারী আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছিলেন পুরপ্রধান। তা সেই ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল তারাই বোঝে কোন কাজটা হয়েছে কোনটা হয়নি। সবটা তো চেয়ারম্যানের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আমার কাছে কতিপয় কাউন্সিলররা আমার কানে যখন আনলেন আমি তখন অফিসে বলে পেমেন্টটা আটকে রেখেছি। ভিত্তিহীন এবং চক্রান্ত। আমি একজন সাধারণ কর্মচারী, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া নির্দেশ মতো কাজ করেছি এবং ওনাদেরকে জানিয়েই সমস্ত কাজ হয়েছে এবং যা যা আমার মনে হয়েছে ঠিক ভুল সবসময় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি এবং আমি ভাইস চেয়ারম্যান স্যারকেও সমস্ত কিছু জানিয়েছিলাম পরবর্তীতে। কারণ আমার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে করা নয়, তাদেরকে জানিয়েই করা। আমি কর্মচারী, তো আমি এই বিষয়ে এর থেকে বেশি কিছু আর জানি না। উপপুরপ্রধান সহ 12 জন কাউন্সিলর অভিযোগ জানান হাসনাবাদ থানায়। শুক্রবারই মাত্র একদিনের মধ্যে খোয়া যাওয়া সেই কাপড় উদ্ধার হয় বাদুড়িয়া থেকে, ফেরানো হয় টাকি পুরসভায়। তবে চুরির অভিযোগ খণ্ডন হলো কোথায়? আইনের পথে চলবে বলে দায় সেরেছেন তৃণমূল নেতৃত্ব। পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। কোনো করাপশনকে সাপোর্ট করার জন্য আমি এখানে বসে নেই, আমরা এখানে বসে নেই। আইনের পথে চলবে, কিন্তু যারা এটাকে মনে করছেন বঞ্চনার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য ইস্যুগুলোকে তোলার চেষ্টা করছেন প্রতিদিনই, তারা সামনেই করবে। তৃণমূলরা মিড ডে মিলের টাকা চুরি করবে, রেশনের চাল চুরি করবে, হ্যাঁ, আর তৃণমূলরা কাপড়ের বেলাটা রেটটা তারা করতে দেবে। এটা কোনো রিয়াকশনের বিষয়? তৃণমূল মানেই চোর। এ রাজ্যে দুর্নীতি কত রকম ফের দেখবে কে জানে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বড় দুর্ঘটনা থেকে রক্ষা হাওড়া বম্বে মেলের কাপলিং খুলে বিপত্তি। বীর শিবপুর স্টেশনে ঢোকার আগে খুলে যায় কাপলিং। উলুবেড়িয়া ছাড়ার পরেই আলাদা হয়ে যায় ইঞ্জিন সহ দুটি বগি। ট্রেনটিকে মেরামতির জন্য উলুবেড়িয়া স্টেশনে আনা হয়। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মনোজ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মনোজ, একটু জানবো কি হয়েছে ঠিক দুর্ঘটনা, বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল, একটু জানবো তোমার কাছে বিষয়টি। দেখো, আজ ঠিক রাত্রি 10টার সময়তে মুম্বাই মেল যখন হাওড়া থেকে যখন যাচ্ছিল সেই সময় দক্ষিণ পূর্ব রেলের যে বিষ্ণুপুর স্টেশন আছে, বিষ্ণুপুর স্টেশন ছাড়ার পরেই সেখানে তার যে প্রথম দিকে যে দুটো বগি, সেই দুটি বগির পরেই যে মুম্বাই আপটেনের কাপলিং খুলে যায় এবং তারপরে যে দুটি বগির পর থেকে পেছনে বগিগুলো সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় এবং তার ফলে একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মুম্বাই মেল। মূলত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে গাড়ির গতিবেগ কম থাকার জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। রাত 10টার সময় হাওড়া খড়গপুর শাখা বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকাতে এই ঘটনা ঘটেছে জানা যাচ্ছে। মনোজ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছে যে ঘটনাটা কি ঘটেছিল, এটা কি রেলের তরফ থেকে জানানো হচ্ছে? মানে হঠাৎ করে এই যে দুটি বগি, সেই দুটি বিচ্ছিন্ন হয়ে গেল কি করে? এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সুস্থভাবে সঙ্গে জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরেই ট্রেনটি মাঝে মধ্যেই বিঘ্ন ঘটছিল এবং যার ফলে ট্রেনটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল না এবং সেটি তার স্পিড কম ছিল এবং স্পিড কম থাকার ফলে ট্রেনের দুর্ঘটনার হাত থেকে ট্রেনটা রক্ষা পেয়েছে এবং যার প্রথম দিকে যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনের পরের যে দুটো বগি, সেই দুটো বগি ছিন্ন হয়ে গিয়ে পেছনের বগিটা আলাদা হয়ে যায় এবং স্পিড কম থাকার জন্য দুটো ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ডিস্টেন্স ছিল বলে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা এসছেন, তারা দেখছেন এবং চেষ্টা করছেন, তারা ট্রেনটিকে দ্রুত জয়েন করার চেষ্টা করছেন। তাহলে কি এখন এই মুহূর্তে উলুবেড়িয়া স্টেশনে এটির মেরামতি চলছে? না, বিষ্ণুপুর স্টেশনকার যে ঘটনা ঘটেছে সেখানে মেরামতি কাজ চলছে এই মুহূর্তে এবং মেন লাইন দিয়ে অন্যান্য ট্রেনগুলি পাস করানো চলছে এখন। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা কি রয়েছেন এখনো ঘটনাস্থলে?
ঘটনাস্থলে এসছেন আধিকারিকরা এই মুহূর্তে, এবং রেলের যে উচ্চপদস্থ আধিকারিক তার পাশাপাশি যে ইঞ্জিনিয়াররা আছে তারা এসছে কি কারণে দুর্ঘটনা ঘটলো তা তারা খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ মনোজ। কথা বলছিলাম, মনোজ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কাপলিং খুলে ইঞ্জিন সহ দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় আপ মুম্বাই মেলে। শুক্রবার রাত 10টা নাগাদই হাওড়া খড়গপুর শাখার বীরশিবপুর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে। বীরশিবপুর স্টেশন পাশ করার সময় হঠাৎই আপ মুম্বাই মেলের কাপলিং খুলে যায় এবং ইঞ্জিন সহ দুটি বগি আলাদা হয়ে গিয়েছে। ইঞ্জিন সহ মোট 3টি বগি আলাদা হয়ে যায়, দুটি কামরা তার মধ্যে, এগুলো আলাদা হয়ে যায়। মৌলভীবাজার স্টেশনে মেরামতির জন্য নিয়ে আসা হয়। দক্ষিণ পূর্ব রেলের যারা আধিকারিক তারা যান ঘটনাস্থলে। রেলের জমি জবরদখলকারীদের উচ্ছেদে বাধা, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। হুগলির হরিপাল স্টেশনের ঘটনা, প্রশ্নের মুখে রেলের উন্নয়ন প্রকল্প। হুগলির হরিপাল স্টেশনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার জন্য কিছুদিন আগেই রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। সেই মতো শুক্রবার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে আসেন রেলের আধিকারিকরা। তবে তৃণমূলের কর্মী সমর্থকদের বাধায় উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় তাদের। এ নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন পল্লব পাত্র নামে রেলের এক আধিকারিক। তার দাবি, জবরদখলকারীদের উচ্ছেদ না করলে উন্নয়ন সম্ভব নয়। দেখুন, আমরা চলে যাচ্ছি না। আমরা প্রথম কথা, রেলের উন্নয়নমূলক কাজের জন্য ইভিকশন প্রোগ্রাম আমাদের রাখতে হচ্ছে এইভাবে, যাতে রেলের যে উন্নয়নটা হবে সেই জায়গা খালি না করলে তো রেলের উন্নয়ন করা অসম্ভব কথা। কিন্তু আজকে আমরা সেই ইভিকশন প্রোগ্রাম করতে এসে এখানে লোকাল টিএমসি পার্টি বলুন বা এখানকার পাবলিক বলুন, সবার থেকে আমরা বাধা পেয়েছি। আজকে আরপিএফ এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাই এসছে, কিন্তু আজকে প্রচণ্ডভাবে বাধা পেলাম, যার জন্য আমরা করতে সফল হচ্ছি না যে করতে। আশা করি ওনাদের বক্তব্য যেটা এখানকার এমএলএ বা এমপির সাথে কথা বলতে হবে, তো আমরা হায়ার অথরিটিকে জানাবো এই সমস্ত কথা বলার জন্য। এদিকে উচ্ছেদের প্রক্রিয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ঘটনাস্থলে আসেন তৃণমূলের হরিপালের বিধায়ক করবী মান্না। তার দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। দোকান আছে, বাস স্ট্যান্ড আছে, তাহলে এই যে দূরপাল্লার বাস এখান দিয়ে যাতায়াত করে, সেই বাস কোথায় দাঁড়াবে এবার বলুন? পরে রেলের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। এ প্রসঙ্গে বেচারাম মান্নার অভিযোগ, হরিপালের এই উচ্ছেদ প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হরিপালের এখানে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজটি তারা করছে। তার কারণ হরিপালে তারা বিজেপি পায়ের নিচে মাটি পাচ্ছে না বলে তাদের সাংগঠনিক সভাপতি পরশুরাম এমএলএ তার প্যাডেতে লিখিতভাবে বিভিন্ন জায়গায় জানিয়ে এইরকম রাজনৈতিক স্বার্থ চরিচিত্র করবার চেষ্টা করে। কি বার্তা দিতে চাই? সেই জন্য আমাদের বার্তা যে পুনর্বাসন দিয়ে তারা করুক, আলোচনা করে করুক, নিশ্চয়ই আমরা সমর্থন। এবং এই ইস্যুতে তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের খোঁচা, গরিব মানুষের পুনর্বাসনের বিষয়ে রেল নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে, তবে তৃণমূলের পার্টি অফিসের জন্য নয়। পুনর্বাসনের কথা যেটা বলছে, নিশ্চয়ই পুনর্বাসনের কথা ভাবা হবে। কাদের কথা সেটা? গরিবদের কথা। পুনর্বাসন মানে তৃণমূলের পার্টি অফিস নাকি? বাপত্তি সম্পত্তি? বেচারাম মান্না, সুমিত সরকার যত চেষ্টাই করুক আর বাঁচাতে পারবে না, অনেক হয়েছে। রাজ্যে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে বারবারই বাধাদানের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার বাংলার শাসক দলের নেতাদের মুখেই শোনা যায় কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ। এটা কি দ্বিচারিতা নয়? প্রশ্ন ওয়াকিবহল মহলে। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতাদের হুমকি, জোর করে বন্ধ করে দেওয়া হলো সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকার। এখানে ক্লাবের হাফ আর মোবাইল হাফ জায়গা নিয়ে
দাদাগিরি জোর করে বন্ধ করে দেওয়া হলো সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 1 নম্বর ব্লকের হরে কৃষ্ণপুর এলাকার। জানা যায় ওই এলাকায় কোনো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না। মানুষের চিকিৎসা পরিষেবা সুবিধার্থে বাসুদেবপুরে কৃষ্ণপুর পোস্ট অফিসের সামনে খাস জমি চিহ্নিত করে কয়েক বছর আগে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার পরিকল্পনা নেওয়া হয়। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ভূমি দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরকে জমিটি দেওয়া হয়। সেই মতো সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু অভিযোগ সেই কাজে বাধা দেয় বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হোর, বিশ্বনাথ সর্দার, আবু জাহির নামের তৃণমূল নেতারা। হুমকির মুখে পড়তে হয় ঠিকাদারি সংস্থার কর্মীদের, বন্ধ করে দেওয়া হয় কাজ। আগের যে প্রধান ছিল টিএমসিরই প্রধান, তখন তারা রেজলিউশন করে নিয়ে দাগ ভাগ দিয়ে এখান থেকে সরকারি থেকে পাস করা এই জায়গাটা স্বাস্থ্যকেন্দ্র হবে বলে, মানে হাসপাতাল ছোট হবে বলে, মিনি হাসপাতাল। তো সেই সূত্রে সেই প্রধান এইবারের ভোটে হেরে গেছে, হেরে যে অন্য প্রধান হয়ে গেছে। তাদের সরকার, তাদের মানে অঞ্চল, তারা আর সেটাকে গ্রাহ্য না করে তারা চাইছে এখানে আর করতে দেবো না, অন্য জায়গায় হতে হবে। মানে রাজনীতির যারা নেতারা আছে, প্রধান, পঞ্চায়েত সদস্য, যারা আমাদের এখানে অঞ্চলের মধ্যে রাজনীতির নেতারা আছে টিএমসির, তারা এই আবু জহির, বিশ্বনাথ সর্দার, প্রধান আমাদের প্রশান্ত হর, আরো কিছু কিছু আছে, সবার নামটা আমার জানা নেই। না, তারা করতে দেন, তারা চাইছে যে এখানের উন্নয়নটাকে বাধা দিয়ে অন্য জায়গায় তারা একটা বন বাধারে বাইরে নিয়ে চলে যান। কন্ট্রাক্টর সে কাজ করতে এসেছিল, কাজ করতে করতে তারপরে হচ্ছে যে প্রধান আর হচ্ছে যে বিশ্বনাথ সর্দার পঞ্চায়েত এই অঞ্চলের সভাপতি আর একটা পঞ্চায়েত সদস্য আবু জহির এসে সে একদম গন্ডগোল মারপিটের খাপ এই হিসাবে, তারপরে আমরা অনেক লোক ছিলাম মোটামুটি থেকে তারা চলে গেছে। তারপরেও আমরা মেশিন দিয়ে খুলতেছিলাম, সে মেশিনকে হুমকি দিয়ে বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হোরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে দুয়ারে সরকার ক্যাম্পে আছেন বলে এড়িয়ে যান বিষয়টি। দুয়ারে সরকার চলছে এখানে আমার। ঠিক আছে, না ওটা একটু এখন মাইক টাইক বাজছে, এখানে গান হচ্ছে, না শোনা যাচ্ছে, আপনার কথাগুলো শোনা যাচ্ছে, অসুবিধা নেই, আপনি বলুন না। চলছে এখানে গানটা চলছে, আমি গানটা বন্ধ রেখেছি, এখানে লোকজন আছে। ঠিক, আপনি একটু ছোট করে বলে দিন কারণটা, কি কারণে বন্ধ করেছেন। হ্যাঁ, আমি পরে বলবো, পরে। তবে কাজ বন্ধ নেই বলেই দাবি বিডিও। বলবো আচ্ছা, ওই ডিএম সাহেব বা এডিএম স্যার ওই যেভাবে বলছেন আমি কিন্তু সেইভাবে এগিয়ে যাচ্ছি এবং কাজ কিন্তু এভাবে শুরু কিন্তু করে দিয়েছে, আর আমরা ইমিডিয়েট আমরা ওটাকে চালু করে দিচ্ছি কাজটা। একদিকে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে নাকি ধারাও উন্নয়ন হয়েছে, অন্যদিকে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তৃণমূলের নেতারাই। এখন দেখার এলাকার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে কত দ্রুত সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল সুলভ শৌচালয়টি, কিন্তু প্রায় 2 বছর ধরে তালা ঝোলানো শৌচালয় বিপাকে পড়েছে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা। কি কারণে এই দুটি সুলভ শৌচালয় বন্ধ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটা করে তৈরি করা হয়েছিল শৌচালয়, কিন্তু প্রায় 2 বছর কেটে গেলেও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এটি। প্রায় 1-1.5 বছর বন্ধ হয়ে রয়েছে। মানে তৈরি হওয়ার পর উদ্বোধন না, উদ্বোধন হয়নি। বারুইপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে সর্বসাধারণের সুবিধের জন্য মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় সুলভ শৌচালয়টি তৈরি করা হয়েছিল। তবে এখন সেটি আবর্জনায় ঢেকেছে, তাতে ঝোলানো তালা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা। সাধারণ মানুষের দাবি যে যত দ্রুততার সঙ্গে এই দুটি সুলভ শৌচালয় খুলে দেওয়া যায় জনসাধারণের জন্য, সেটা যাতে পৌরসভা অর্থাৎ বারুইপুর পৌরসভা দেখে। না, কারণটা কি আমরা সঠিক জানি না, তবে বন্ধ হয়ে পড়ে আছে। আমাদেরও টয়লেট করতে প্রবলেম হয়। সুবিধা বলতে না, আমরা ওপারে গিয়ে টয়লেট করি। ফাঁকা জায়গাতে টয়লেট করে এমনিতে দূষণ ছড়ায়, তা ছড়ায় কেন ওইগুলো বন্ধ সেটা জানেন না? তা বলতে পারবো না। কতদিন ধরে বন্ধ হয়ে আছে? হয়েছিল অনেকদিন আগেই, বছর ও 2020-21 এইরকম হবে। তাহলে এভাবে পড়ে রয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না। আমাদের খুবই অসুবিধা হচ্ছে এখানে আসলে পরে। কোথায় যে আমরা ওয়াশরুমে যাব সেই জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি না। এটা খুলে দিলে খুব ভালো হয়। শৌচালয়টি মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন বারুইপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পুরপিতা সুভাষ রায়চৌধুরী। শৌচালয় খোলা হয়েছিল, 2জন লোক লাগানো হয়েছিল, তাতে রোজ শৌচালয়ে হয়তো 10-15 টাকা সেল হচ্ছিল। এরপরে আমফানের সময় একটা ড্যামেজ হয়ে যায়, 2টো শৌচালয়ই ড্যামেজ হয় এবং তারপরে আবার রিপেয়ারিংয়ের জন্য মিউনিসিপ্যালিটিকে বলা হয়, হয়তো 15-20 দিন বা 25 দিন পরে রিপেয়ারিং হবে। এবং যদিও এটা কি ঠিক কারণে এতদিন ধরে তৈরি হওয়ার পরে বন্ধ হয়ে রয়েছে তার কোনো সদুত্তর দিতে পারছে না বারুইপুর পৌরসভা তথা স্থানীয় কাউন্সিলর। বারুইপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।
হলদিয়ার সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক শুভেন্দু অধিকারীর। তোলেন চাকরি চুরি সহ দুর্নীতির প্রসঙ্গ। দুর্নীতিগ্রস্তদের জেলে পড়ার দাবি বিরোধী দলনেতার। তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্তর জন্মদিন উপলক্ষে শুক্রবার বিজেপির তরফে হলদিয়ায় একটি জনসভার আয়োজন হয়। সেই জনসভায় জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তৃণমূল সরকারকে উৎখাতেরও ডাক দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উৎসস্থলে পরিণত হয়েছে। বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। জাতীয় সঙ্গীত ইস্যুতে তৃণমূল সরকারকে একহাত নেন শুভেন্দু। তার প্রশ্ন, দেশে কখনো দুটো জাতীয় সঙ্গীত হয়? এখানে দেশ বিরোধী সরকার আছে, যে সরকার বলে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, এবং এদের আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন জাতীয় সঙ্গীত দুটো হয় নাকি দেশে। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, দুর্নীতিগ্রস্তরা জেলে না যাওয়া পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু চোরেরা যতক্ষণ না জেলে যাচ্ছে 100 দিনের 1 টাকাও পাবে না। আগে চোরেরা জেলে যাবে, আগে আবাস যোজনা থেকে তোলা মূল্যের দাম বাদ যাবে, তারপরে টাকার প্রশ্ন আসবে। আপনি আপনার লোকরা বলতো সব তো দিদি দিচ্ছে, তোমরা বিজেপি করছো কেন? তা দিদি যদি দিচ্ছে তাহলে মোদিজির পা ধরছে 100 টাকা। শুক্রবারের এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গায় বিজেপি তরফে ব্যানার ফ্লেক্স টাঙানো হয়েছিল। অভিযোগ, বিজেপির সেই সমস্ত ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলে তৃণমূলের লোকেরা। এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল বলেন, মানুষ বিজেপির উপর আস্থা রাখছে, তাই আতঙ্কে তৃণমূল এইসব কাজ করছে। তৃণমূলের এই চুরি, তোষণ, দুর্নীতি, মানুষের অধিকার লুট, মানুষের ওপর খুন, সন্ত্রাস, মহিলাদের ওপর ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচার, মিথ্যা কেস, এইসব নিয়ে সারা রাজ্যবাসী জর্জরিত। তাই সমস্ত রাজ্যবাসী এখন ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে। তাই তৃণমূল আতঙ্কিত, তারা এরকম নোংরামো করে বেড়াচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা কমপ্লেন জানিও, তাদের কোনো আমরা কিছু উপায় কিছুই আমরা লক্ষ্য নজর করছি না। পুলিশ প্রশাসনের এ নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। রাজ্যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলে প্রায়ই দাবি করে থাকেন বাংলার শাসক দল, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিজেপির ব্যানার ফ্লেক্স ছেঁড়ার যে ঘটনা সামনে এসেছে, সেটা কি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের লক্ষণ? মেদিনীপুর জেলায় যে হলদিয়া হেলিপ্যাড ময়দান রয়েছে, হলদিয়া বিধানসভার অন্তর্গত, সেখানে আজকে একটি মেগা সভা হতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আজকে সতীশ সামন্ত যে তাম্রলিপ্ত জেলা যে রয়েছে এবং সেখানে যে শাসক যে সরকার, তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাতা এবং হলদিয়া বন্দরের প্রতিষ্ঠাতা, তার আজ জন্মদিন। সেই উপলক্ষে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজ একটা মেগা সভা, প্রায় কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে। তার আগে বিভিন্ন জায়গায় ব্যানার, বোর্ড এবং ফেস্টুন লাগানো ছিল, সেগুলো ছেঁড়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সংসদে ধোঁয়াকাণ্ডের মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে বঙ্গযোগ স্পষ্ট। পুরুলিয়ার এনজিওতে কাজ করার সঙ্গে কলকাতার রবীন্দ্র সরণিতে তার একটি বাড়ির সন্ধান মিলেছিল আগে। পাশাপাশি তার বাবা থাকতেন মুক্তরামবাবু স্ট্রিটে। এবার বাগুইয়াটিতে ললিত ঝায়ের আরও একটি বাড়ির খোঁজ। সাংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা কিন্তু এই বাবুইহাটি হেলাবরতলার এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িতেই ভাড়া থাকতো এবং এই বাড়ির ফার্স্ট ফ্লোরে কিন্তু ললিত ঝা ভাড়া থাকতো। প্রায় 3 বছর যাবৎ কিন্তু ললিত ঝা এই বাড়িতে ভাড়া ছিলেন এবং এখানকার বাচ্চাদের কিন্তু টিউশন দিতেন ললিত ঝা, এমনটাই তথ্য উঠে আসে। খাস কলকাতার রবীন্দ্র সরণির ভাড়া বাড়িতে শিক্ষকতার পাঠ, মুক্তারামবাবু স্ট্রিটে বাবার সঙ্গে গিয়ে দেখা করা। সংসদ কাণ্ডের মূল চক্রীর সঙ্গে এভাবে উঠে এসেছে কলকাতা যোগ। এবার শহরের উপকণ্ঠ বাগুইয়াটির হেলাবরতলা পালপাড়াতে ললিত ঝায়ের আরও একটি ঠিকানা পাওয়া গেল। প্রায় 3 বছর ধরে বাবা মা ও ভাইয়ের সঙ্গে এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এমনকি এলাকার শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে এমনটাই খবর। বাড়ির মালকিনের দাবি, 10 ডিসেম্বর অর্থাৎ সংসদ কাণ্ডের ঠিক দুদিন আগে ললিতের বাবা মা ও ভাই বিহারে চলে যান। তবে ললিত কিন্তু পালপাড়ার বাড়িতেই ছিল। 10 ডিসেম্বর দিল্লি পাড়ি দেওয়ার আগে পড়শিদের সে জানিয়েছিল কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। পেশায় শিক্ষক ললিতকে স্থানীয়রা ভালো ছেলে বলেই জানতেন। ইতিমধ্যে ললিতের এই বাড়িতে পুলিশ এসে পড়শিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ললিত প্রসঙ্গে কি বলছেন তার বাড়ির মালকিন, শুনুন। 3-4 বছর হবে ভাড়া রয়েছে। কি বলে ভাড়া নিয়েছিল? ভাড়া নিয়েছে ও তো ওকে আমি ভাড়া দিই না, ও ঘর খুঁজ দিয়েছিল দালালের মাধ্যমে। তা ঘর দিয়েছি, তাই বললাম কে, তারপরে বলছে যে আমি বললাম ফ্যামিলি ছাড়া কিন্তু আমি ভাড়া দেই না। বললো না আমার মা বিহারে থাকে, আমরা সব বড়বাজারে থাকি, বড়বাজারে বাবা কাজ করে, দাদা, আমরা সব বড়বাজারেই কাজ করি। তা আমরা এদিকে মা আসবে তো, তা মাকে নিয়ে আমরা থাকবো। ওর মার নামে আমি ডিট করেই ঘর ভাড়া রেখেছি। ও 2 ভাই 3 ভাই বাবা মা থাকতো। বড় ভাইয়ের বউ দেশে থাকতো, 1 বছর হলো বড় ভাই বউ নিয়ে ক্যালকাটায় ইন্দ্রগোপাল স্কুলের পাশে ভাড়া থাকে। তা এমনি ওরা 4 জনই এখানে থাকতো। সকাল হলে সব বড়বাজারে বাবা পুজো করতে চলে যেত, ভাই ছোট ভাই সোনু ইলেকট্রিকের কাজ করে বড়বাজার চলে যেত, লোহিত বড়বাজারে চলে যেত টিউশনি করতো বলে। আবার সব রাতে যে যারা আসতো এখানে, এটাই জানি। খুব ভদ্র ভালো ছেলে। 10 ডিসেম্বর ললিত প্রথমে পরিবারকে বিহারে পাঠান, তারপর দিল্লির উদ্দেশ্যে নিজে রওনা দেন। স্থানীয়দের সে জানায় দিল্লিতে কাজের সূত্রে যাচ্ছে। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল ললিত। লকডাউনের সময় সবজিও বেঁচেছে সে, এমনটাই দাবি স্থানীয়দের। ললিত সহ তার পরিবার অত্যন্ত ভদ্র, দাবি বাড়ির মালকিনের। তার আচরণ প্রসঙ্গে আর কি বলছেন বাড়ির মালকিন। বাবা মা ওরা 2 ভাই থাকতো, আর দাদা বৌদি মাঝে মাঝে আসতো শাশুড়ি বাবা মার কাছে। এছাড়া কোনো বাইরের কেউ আসতো না। আপনারা বিশ্বাস না করলে অন্য জায়গায় জিজ্ঞাসা করে নেবেন, এলাকায় আরো লোকজন সব আছে। কিন্তু এত ভালো ছেলে, এত ভালো ব্যবহার, সে যে এরকম হবে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি। সকাল হলে বড়বাজারে যাচ্ছে টিউশনি করতে বলে, ওরা বাবা 3 ভাই বেরিয়ে যেত, রাতে সব এসে যে যার ঘরে ঢুকতো। আর এবং রাতে গেটে তালা মারা থাকতো, আমাদেরই কাছে চাবি থাকতো, ওরা কেউ আর বাইরে বেরোতো না। কোনোভাবেই মানে কোনো পার্টিগত বা ক্লাব সংক্রান্ত বা বন্ধু বান্ধব এরকম কিছু? না না না, আপনারা আশেপাশে জেনে নেবেন, ওর সাথে এরকম কারোর সাথে কোনো কথাবার্তা নেই। ওরা 3 ভাই খুবই ভদ্র, মাথা নিচু করে সকাল হলে চলে যেত, আবার রাতে সব বাড়ি ঢুকতো। স্থানীয়দের দাবি খুব ভালো ছেলে, আচার ব্যবহার খুব ভালো ছিল, বুঝতেও পারেনি এই ধরনের কাজ সে করবে, দাবি এক পড়শি। স্থানীয় এক যুবকেরও দাবি শিক্ষকতা করতো, কলকাতায় পড়াতে যেত, এসব খবর পেয়েছি। লকডাউনে সবজি বিক্রি, মাছ বিক্রি করেছে সে, জানান এক স্থানীয় যুবক। 2-3 বছর ভাড়া থাকে, আমি 1.5 বছর এসেছি। আপনি তো এই বাড়িতেই ভাড়া থাকতেন? এই বাড়ির ওপরে থাকি আমি। ললিত থাকতো নিচে? হ্যাঁ। তো মানে ললিত কেমন ব্যবহার করতো? ও খুবই ভালো, কার সাথে ব্যবহার খারাপ করতো না। আর আমরা কেউ জানতে পারিনি যে ও এইসব কিছুর মধ্যে জড়িত আছে। সবজি বিক্রি, মাছ বিক্রি করেছে। ছেলে হিসাবে খুব ভালো ছিল, ভালো, সবার সাথে ব্যবহার খারাপ ছিল। রাস্তার দোকানে চা খেতে যেত, চা খেয়ে বাড়ি চলে আসতো। ভালো ছেলে, ভদ্র পরিবার এবং শিক্ষক হিসেবে পরিচিত ছিল ললিত। মাছ বেচে, সবজি বেচে লকডাউনে চালিত সংসার। তারপরেও সংসদে হানার মতো গুরুতর অপরাধের কিভাবে মূল চক্রী হতে পারে সে, এই প্রশ্নই তুলছেন হেলা বটতলার স্থানীয়রা। ভদ্রতা, শিক্ষা এবং মার্জিত মুখের আড়ালে আর কি লুকিয়ে, সেটাই জানতে চায় দিল্লি পুলিশ। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এহেন এক্সপোস্টে শীতের বঙ্গে বেড়েছিল উত্তাপ। এবার সংসদে হানার মূল চক্রীকে তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। নাগরিক অধিকারে তদন্তের স্বার্থে দিল্লি পুলিশকে নথিও পাঠিয়েছেন বিরোধী দলনেতা, তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। সংসদ কাণ্ডের মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে বং কানেকশন খুঁজে পাওয়া গিয়েছে। এবার তাকে বাংলা শাসক দলের যুব শাখার পদাধিকারী বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে আরও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। শুক্রবার বিরোধী দলনেতা বলেন, ললিত ঝা যুব তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, তাপসের অত্যন্ত ঘনিষ্ঠ। বরানগর উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে ললিত, দাবি শুভেন্দু। তোলামুলিদের রাজত্বে বাংলা দেশ বিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে, অভিযোগ তার। শুক্রবার ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ
রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। শুক্রবার সকাল হতেই ললিত কাণ্ডে শাসক দলের প্রতি সুর চড়ান শুভেন্দু। বিজেপি নেতা অমিত মালব্যের করা একটি এক্সপোস্ট শেয়ারও করেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে বাংলায় এমন একটা বাস্তুতন্ত্র তৈরি করেছেন যেখানে শহুরে নকশাল টুকরে টুকরে গ্যাংয়ের অবাধ বিচরণ। অনুপ্রবেশকারী বেআইনি উদ্বাস্তুরা এ রাজ্যে সহজেই নাগরিক হয়ে যাচ্ছেন। যারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত তাদের স্বর্গরাজ্য বাংলা, এভাবেই তোপ দাগেন শুভেন্দু। বেলা বাড়তেই তিনি ললিতের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের যোগসূত্র টানলেন। বৃহস্পতিবার তৃণমূলের প্রবীণ বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠতা খুঁজে বের করেছিলেন সুকান্ত মজুমদার। তিনি তাপস ললিত এক ফ্রেমে এমন একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, গণতন্ত্রের মন্দিরে হামলাকারী ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের যোগাযোগ সামনে এসেছে। তাতে ওই তৃণমূল নেতাকে তদন্তের আওতায় আনার মতো এটা কি যথেষ্ট তথ্য প্রমাণ নয়? এ প্রসঙ্গে সিএনকে সুকান্ত মজুমদার বলেছিলেন, বিরোধীরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে এবং ভোটে জেতার জন্য যেভাবে দেশের বিরোধিতা করছেন তা ভাবা যায় না। বিষয়টি তদন্ত হওয়া দরকার। এবার দলের রাজ্য সভাপতির পথে হাঁটলেন বিরোধী দলনেতাও। যদিও বিজেপির এহেন জোড়া আক্রমণ ভোঁতা করতে আসরে নামেন তাপস রায়। ললিত এবং তাকে জড়িয়ে করা পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানান তাপস রায়। পাশাপাশি তদন্তকারী সংস্থা তলব করলে আমি সহযোগিতায় রাজি, স্পষ্ট অবস্থান জানান তাপস রায়। আর কি বললেন তিনি? আগে ডাকুক তো আমায়, আমায় ডাকুক তো। আমার কোনো এই বিষয় যদি আমার লাগে, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো আমার সহযোগিতা লাগবে। যদি লাগে তো দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে হেল্প করবো না, 100 বার করবো। আমি জানি না, বাংলার পুরো দায়িত্বটা তো আমার নয়। বাংলার আরও যারা রয়েছে তারা উত্তর দেবে। বিষয়টার ওপর শুভেন্দুকে বলতে বলুন, বিষয়টার ওপরে এই সমস্ত আবল তাবল কথা বলে এই ঘটনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করে এই ঘটনাটার ওপরে বলো। তো আমি তো বলছি, সে তো ধরাও পড়েছে, অনেকেই তো ধরা পড়েছে। আমাদের দেশে তো একটা এনআইএ আছে, আমাদের দেশের এই প্রশ্নে তো কেউ, দেশের সুরক্ষার প্রশ্নে তো কেউ দেশপ্রেমিক ভারতীয় কেউ তো নিশ্চয়ই এটার ওজোর আপত্তি জানাবে না। পাল্টা সুকান্ত মজুমদার দাবি করেন, মূল চক্রীর সঙ্গে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যোগ আছে। তদন্তে খতিয়ে দেখা হোক বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, দাবি বিজেপি राज्य সভাপতির। डिफरेंट जगह से फोटो आ रही है, लोग बोल रहे हैं कि जो ललित झा है मास्टरमाइंड है। अभी तक जो इंक्वायरी हुई है उसमें ये पता चला है। और ये जो मास्टरमाइंड है इसके साथ कांग्रेस और टीएमसी नेताओं के बहुत सारे फोटोज है। और ये उसके साथ साथ सीपीएम के साथ भी थोड़ा उनका एडजस्टमेंट लग रहा है, क्योंकि आइडियोलॉजिकली सीपीएम के साथ भी जुड़ा हुआ है। तो पूरा जो लग रहा है कि इंडी जो अलायंस है, ये पूरे इंडी अलायंस के साथ इसका अच्छा तालमेल है, अच्छा ये है। इसलिए पूरा इंक्वायरी होनी चाहिए कि लार्जर कॉन्स्पिरेसी है क्या, अगर लार्जर कॉन्स्पिरेसी है तो किसने किया। तो पूरी चीजें जनता के सामने आने चाहिए। हम ही मानते बहुत बड़ी चूक हुई है, लेकिन ऐसे चूक साधारणतः किसी के हेल्प बिना, ऐसे छोटे छोटे बच्चे ही बोलूंगा मैं, ज्यादा उम्र भी नहीं है इन लोगों, ये लोग किसी के सपोर्ट बिना इतना साहस, इतना हिम्मत तो नहीं दिखाएंगे। ভুয়ো শিক্ষক, ভুয়ো চিকিৎসক, ভুয়ো পুলিশের পর এবার আসল পুলিশের হাতে ধরা পড়ল ভুয়ো জামাই। তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। রাজ্য জুড়ে দুর্নীতির মধ্যে গত কয়েক বছরে প্রচুর ভুয়ো শিক্ষক, ভুয়ো চিকিৎসকের পর এবার পুলিশের হাতে ধরা পড়ল ভুয়ো জামাই। তৃণমূল শীর্ষস্থানীয় নেতা সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম দীপঙ্কর দাস এবং তিনি আনন্দপুর এলাকার একটি বিলাসবহুল আবাসন আরবানার বাসিন্দা। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়ে দীপঙ্করের বিরুদ্ধে। এরপরেই গত বৃহস্পতিবার দীপঙ্কর দাস নামের ওই ভুয়ো জামাইকে আটক করে আনন্দপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর দুটি দামি গাড়িও। দুটি গাড়ির মধ্যে একটিতে লাগানো রয়েছে নীলবাতি। পাশাপাশি গাড়ির ভেতর পাওয়া গেছে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন কাউন্সিলের ন্যাশনাল প্রেসিডেন্টের একটি স্টিকার, অল ইন্ডিয়া কাউন্সিল অফ হিউম্যান রাইট, লিবার্টিজ অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইসকনের ন্যাশনাল প্রেসিডেন্টের বোর্ড এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো একাধিক ব্যাজ। প্রতারণার অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে আটক করার পর দীপঙ্কর দাসকে শুক্রবার তোলা হয়েছে আলিপুর আদালতে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আনন্দপুর থানা পুলিশ। এর আগে শহর কলকাতায় দেখা গিয়েছিল ভুয়ো ডাক্তার, ভুয়ো আইপিএস, ভুয়ো আইএএস। এবার তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা
সুব্রত বক্সির জামাইয়ের পরিচয়ে রুবির এলাকার এক ব্যক্তি দীপঙ্কর দাস তার নাম, তিনি একাধিক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ, এবং তার বিরুদ্ধে যেই অভিযোগ আসছে সরকারি চাকরি পাওয়ার নাম করিয়ে তাই তিনি প্রায় একাধিক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন এবং তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন সুব্রত বক্সির জামাই হিসেবে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস এবং অবিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। হাইকোর্টের নির্দেশের পর এবার ট্রাম নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুর সংস্থায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ একাধিক কার্যকর্তারা। ট্রাম লাইন নিয়ে জরুরি আলোচনা শুক্রবারের বৈঠকে। হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার ট্রাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক কলকাতা পুরসভায়। উল্লেখ্য, শহর কলকাতার বেশ কিছু রাস্তা থেকে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। এরপরই কোর্টের তরফে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। ট্রাম লাইন নিয়ে এই বৈঠকে শুক্রবার উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, পরিবহন সচিব ডক্টর সৌমিত্র মোহন, জয়েন্ট কমিশনার ট্রাফিক রূপেশ কুমার সহ একাধিক কার্যকর্তা। বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানালেন, ট্রাম রুটকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই বিষয়ে বৈঠক হয়েছে। পরিবহন মন্ত্রী এসেছিলেন, পুলিশ কমিশনার এসেছিলেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি এসেছিলেন, আমাদের সবাই ছিল। যে রিভাইভাল অফ ট্রাম রুট কিভাবে হবে, একটা আমরা আলোচনা করে দেখলাম যে একটা জায়গায় আমরা হেরিটেজ রেখে খিদিরপুর টু স্প্ল্যানেড এই ট্রাম রুটটা চালালে কোনো অসুবিধা নেই এবং ওটা একটা হেরিটেজ রক্ষা হলো। যেটা কমিটিতে অন্য অন্য লোকের বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ট্রামটাকে আগে চালানো হতো গ্রিন ট্রান্সপোর্ট হিসেবে। এখন যা মেট্রো রেল নেটওয়ার্ক কলকাতার চারিদিকে এসে গেছে, এখন লোকের গ্রিন ট্রান্সপোর্ট মেট্রো রেল চালানো মানেই তো গ্রিন ট্রান্সপোর্ট চালানো। তো সেখানে ট্রামের দরকার কি? ট্রামের শুধু এখন দরকার হচ্ছে হেরিটেজ রক্ষা। তো এই রুটটা আমাদের মনে হচ্ছে যে এটাতে কনজেশনও হবে না আর সুন্দরভাবে চলবে। শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার মতে, মানুষের আবেগের বিষয় এবং হেরিটেজের বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, কিছুদিনের মধ্যেই শহর কলকাতার কিছু রুট থেকে ট্রাম তুলে দেওয়ার বিষয় নিয়ে রাজ্য সরকার যে পলিসি নিয়েছে তা লিখিত আকারে মহামান্য হাইকোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হবে। ট্রাম চলাচলের বিষয় নিয়ে মহামান্য হাইকোর্ট যা প্রস্তাব দিয়েছেন সেগুলিও বিস্তারিত আলোচনা করে সরকারের কী চিন্তাভাবনা রয়েছে তাও জানানো হবে। পরিবেশের কথা মাথায় রেখে ইতিমধ্যেই পরিবেশ বান্ধব একাধিক বাস আনতে চলেছে পরিবহন দপ্তর। যানজটমুক্ত শহরের জন্যই এমন সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শহরকে ভারতবর্ষের মধ্যে যানজটমুক্ত শহর হিসেবে কলকাতা কিন্তু 1 নম্বরে আছে। প্লাস হচ্ছে রোড সেফটির ইস্যুতে অ্যাক্সিডেন্ট সব থেকে কম হচ্ছে কলকাতা শহরে। এটাও তো কলকাতাবাসী হিসেবে, বাংলাবাসী হিসেবে আমাদের কাছে একটা গৌরবের বিষয়। আমার কাছে একটা আবেগ আছে যে সব রাস্তায় ট্রাম চললে আমার ভালো লাগতো, কিন্তু পাশাপাশি এটাও তো মাথায় রাখতে হবে যে কলকাতায় এত সুন্দর যে গাড়ির মোবিলিটি আছে সেটাকেও মাথায় রাখতে হয়, রোড সেফটির কথা মাথায় রাখতে হয়। সব বিষয়টা নিয়েই আমরা একটা পলিসি, একটা সিদ্ধান্ত সরকার করে সেটা কোর্টকে আমরা জানাবো যে আমরা কতটুকু জায়গায় ট্রাম চালাতে পারবো, কোথায় আর চালাতে পারবো না। এবং বিষয়টা হলো যে অনেক লাইন পাতা আছে সেই লাইনগুলোকে পিচিং করে দেওয়া দরকার, কারণ এতে বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হয়, 2 হুইলারের অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তুলে দেওয়া উচিত। প্লাস হচ্ছে যে অনেক ট্রাম রয়েছে যেগুলো বিভিন্ন ডিপোতে রয়েছে, ওখানে বিভিন্ন জল জমছে, ওখানে ডেঙ্গু ছড়াচ্ছে। তাই কোর্ট বলেছে সরকারের পলিসি কি সেটা জানতে চেয়েছে, আমরা সেই পলিসিটা তৈরি করছি, করে কোর্টকে জানাবো। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যবাসীর কাছে আবেগের বিষয় কলকাতার ট্রাম। এখন মাত্র 3টে রুটে ট্রাম চলছে, বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজার। এর মধ্যে একমাত্র খিদিরপুর রুটেই ট্রাম চালানো সম্ভব বলে কোর্টকে জানানো হবে রাজ্যের তরফে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শীত পড়তেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বইমেলা, কিন্তু অনলাইনের যুগে বইয়ের সঙ্গ থেকে মানুষের দূরত্ব বাড়ছে। বইয়ের সঙ্গে যুক্ত হতে অভিনব উদ্যোগ কল্যাণীতে সিপিএমের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একঘেয়েমি হোক বা দুঃখ কষ্ট, অস্থিরতা হোক বা মন খারাপ, সবের থেকে মুক্তির উপায় বই।
অনলাইনের যুগে বইয়ের সঙ্গ থেকে মানুষের দূরত্ব বাড়ছে। বইয়ের সঙ্গে যুক্ত হতে অভিনব উদ্যোগ কল্যাণীতে। রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বি-শতবর্ষ স্মরণে থিম সঙ্গের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হয় 27তম কল্যাণী বইমেলা। কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশের মাঠের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যসভায় সিপিএমের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট নাট্যকার শরীর সরকার। উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অলোক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এদিনও বাদ পড়ল না নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। তারা ক্ষমতায় এসে দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে যাবে। 1000 ছেলে মেয়ে, 1000 দিন ধরে যা ছেলে মেয়ে বসে আছেন রাস্তায়, তাই তো বসে থাকার কথা না। যদি নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে এই সমস্যা হতো না। এরা নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে না, তার কারণ এদের মাথাতেই রয়েছে দুর্নীতি। প্রদীপ প্রজ্বলনের পর 27 জন ব্যক্তি ঘণ্টা বাজিয়ে কল্যাণী বইমেলার সূচনা করেন। এবছর বইমেলায় মোট 72টি প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থা অংশগ্রহণ করেছে। এছাড়াও